সাজানো গোছানো বাসর রাত। রাত 11টা। আল্লাহ, এই ফ্যানটাও কি আজকেই আস্তে ঘোরার পণ করেছে নাকি নাকি আমারই বেশি গরম লাগতেছে? উফ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। পানি পানি কই? মারিয়া বসেছে, খাটে বসে আছে। ভারী লেহেঙ্গার ঘোমটার ভেতর থেকে মিষ্টি গলেই পড়ল। পানি তো টেবিলের উপরেই রাখা আছে মিস্টার জুনিয়র। নাকি নার্ভাসনেসে চোখের পাওয়ারও কমে গেছে? না না, মানে দেখছিলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। রাহাত ঢকঢক করে প্রায় পুরো জগটাই শেষ করে ফেল। তার পরনে সোনালি রঙের শেরওয়ানি, কিন্তু মুখটা দেখলে মনে হচ্ছে তাকে জল্লাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এদিকে কি দেখছো? আমার দিকে তাকাও। নাকি বউয়ের চেহারা দেখার নিয়মটাও ভুলে গেছো? না না, ভুলবো কেন? দেখছি তো, মানে ঘুমটার জন্য ঠিক দেখা যাচ্ছে না। ও তাই বলো, তাহলে ঘোমটাটা তুলে দাও। নাকি সেটার জন্য আমার পারমিশন লাগবে? ভার্সিটিতে তো কিছু করার আগে 100 বার জিজ্ঞেস করতে, আপু আসতে পারি, আপু একটু কথা বলতে পারি। মারিয়ার এই খোঁচায় রাহাতের বুকের ভেতরটা ধরাস করে উঠল। ভার্সিটির সেই দিনগুলোর কথা মনে পড়তেই তার হাত পা অবশ হয়ে আসতে চাইল। কাঁপা কাঁপা হাতে মারিয়ার ঘোমটাটা তুলতে গিয়েও থেমে গিয়ে বলল, না মানে আপনি, মানে তুমি তুমি তোলো। আমার হাত ঘামছে তো, তোমার সাজ নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, নিজের ঘোমটা নিজে তুললাম। অ্যাক্টিং তো ভালোই পারো রাহাত, কিন্তু আমি তোমার সিনিয়র। তোমার হার্টবিট এখান থেকেও আমি শুনতে পাচ্ছি। এত ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? মারিয়া ঘোমটা সরাতেই ঘরের আবছা আলোয় তার মুখটা ভেসে উঠল। হালকা সাজি তাকে অপ্সরার মতো লাগছে, কিন্তু রাহাতের কাছে মনে হলো এক সুন্দরী বাঘিনী তার শিকারের জন্য তাকিয়ে হাসছে। না মানে ভয় পাবো কেন? আসলে সারাদিন অনেক ধকল গেছে তো, তাই একটু টায়ার্ড লাগছে। মাথাটাও কেমন জানি ধরেছে। যেই আমি এই করছি বললাম, আয়না মারিয়া আপু খাটের উপর থেকে নেমে ধীর পায়ে দিকে দিকে এগিয়ে এসে বলল, মাথা ধরেছে তাই বুঝি? দাঁড়াও, আমি টিপে দিচ্ছি। আমার হাতের ম্যাসেজ কিন্তু খুব বিখ্যাত, জানো তো? ভার্সিটিতে কত ছেলেকে ম্যাসেজ দিয়েছি, মানে র্যাঙ্কিংয়ের সময় আর কি। মারিয়া রাহাতের পেছনে এসে দাঁড়াতেই রাহাত প্রায় লাফ দিয়ে সোফার অন্য কোণায় চলে গেল। না না না, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি তুমি খাটে গিয়ে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সারা রাত আবার ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়ো না। আজ কিন্তু আমাদের বাসর রাত। সারা রাত, বাসর রাত শব্দ দুটো মারিয়া এমনভাবে জোর দিল যে রাহাতের কাছে মনে হলো ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে। প্রায় 20 মিনিট পর রাহাত বাথরুম থেকে বের হলো। তার ভেজা চুল, পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। তাকে দেখে মারিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু সে তার মুখের দুষ্টু ভাবটা ধরে রাখলো। বাহ, আমার বরটাকে তো একেবারে চাঁদের মতো লাগছে। এসো আমার কাছে এসে বসো। না মানে আমি ভাবছিলাম কি, বিয়ের প্রথম রাতে তো আমাদের একটু গল্প করা উচিত, তাই না? একে অপরকে জানা বোঝা। জানা বোঝা? 4 বছর ধরে তো ভার্সিটিতে আমাকে দেখলে 10 হাত দূর দিয়ে পালাতে। তখন তো জানার আগ্রহ দেখিনি, আজ হঠাৎ এত আগ্রহ? মারিয়া এবার খাটে বসে পা দোলাতে দোলাতে বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও আমার সম্পর্কে? ওই যে তোমার তোমার প্রিয় রং কি, প্রিয় খাবার, অবসরে কি করতে ভালোবাসো? আমার প্রিয় রং লাল, প্রিয় খাবার ঝাল ঝাল কিছু, আর অবসরে অবসরে আমি জুনিয়রদের র্যাক দিতে ভালোবাসি। রাহাতের মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল। সে বুঝতে পারছিল এই বাঘিনীর হাত থেকে আজ তার নিস্তার নেই। অনেক তো প্রশ্ন করলে, এবার আমার পালা। এসো কাছে এসে বসো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। রাত অনিচ্ছা সত্ত্বেও খাটের একেবারে কোনায় গিয়ে বসে বলে, বলো। মারিয়া এক ঝটকায় রাহাতের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। এই তো লক্ষ্মী ছেলে, এখন বলো তো, তুমি আমাকে ভালোবাসো?
মারিয়ার স্পর্শে রাহাতের শরীরে যেন 400 ভোল্টের শক লাগে। সে তোতলাতে শুরু করলো। বাসি তো, অনেক অনেক বেশি ভালোবাসি। মারিয়া এবার রাহাতের গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কতটা ভালোবাসো প্রমাণ দিতে পারবে? প্রমাণ? কি প্রমাণ? এই যে তুমি একটু আগে আমাকে আপনি করে বলেছিলে, আমি না তোমার বউ, নাকি এখনো সিনিয়র আপুই রয়ে গেছি? না না, তুমি তুমি তো আমার বউ, কিন্তু ওই যে অভ্যাস তো, তাই। অভ্যাস বদলাতে হবে মিস্টার রাহাত চৌধুরী, আজ রাত থেকেই বদলাতে হবে। এই বলে মারিয়া রাহাতের আরও কাছে চলে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। রাহাত ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আমার না হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে। উফ মা গো। ও মাই গড রাহাত, তুমি সিরিয়াসলি? গ্যাস? বাসর রাতে কারো গ্যাস হয়? তুমি তো একটা কমেডি পিস। মারিয়ার হাসিতে রাত লজ্জা পেল। সে বুঝতে পারল তার অজুহাতটা খুবই দুর্বল ছিল। মারিয়া হাসি থামি রাতের চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, গ্যাস হয়েছে তো কি হয়েছে, আমি ওষুধ দিচ্ছি। ওষুধ? তোমার কাছে ওষুধ আছে? আছে তো, আমার কাছে সব রোগের ওষুধ আছে। এই বলে মারিয়া রাহাতের দিকে ঝুঁকে এসে তার গালে আলতো করে একটা চুমু খেলো। এটা প্রথম ডোজ, এরপরও যদি তোমার পেট ব্যথা না কমে তাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। রাতে মনে হলো এর চেয়ে গ্যাসের ব্যথায় মরে যাওয়া ভালো ছিল। সে বাঁচার জন্য শেষ চেষ্টা করলো। আমার না একটা জরুরি কথা মনে পড়েছে। আমার তো কালকে ভার্সিটির ফাইনাল সেমিস্টারের রেজাল্ট দেওয়ার কথা, কি যে হবে টেনশনে তো আমার রাতে ঘুমই আসবে না। তাই রেজাল্টের টেনশনে ঘুম আসবে না? ভালো, আমারও তো ঘুম আসছে না। তাহলে চলো সারা রাত জেগে আমরা দুজন টেনশন খেলি। মারিয়া এবার আর কোনো সুযোগ দিল না। সে সরাসরি রাহাতের হাত ধরে টেনে কাছে বসিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কি হলো জুনিয়র, র্যাগিং এর ভয় এখনো যায়নি? ভয় পেও না, আমি মারবো না, শুধু একটু আদর করব। আজ কিন্তু সারা রাত আমার অর্ডার শুনতে হবে। আর সিনিয়র আপুর আদর কিন্তু অনেক মিষ্টি হয়। আমার না রাতে একা একা হাঁটার অভ্যাস আছে, এখন না হাঁটলে আমার দম বন্ধ হয়ে আসবে। রাহাতকে খাট থেকে নামতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তাই বলছি, ঠিক আছে, আজ রাতে আমরা দুজনেই একসাথে হাঁটবো খাটের চারপাশে। মারিয়ার এই রোমান্টিক অত্যাচারে রাহাত পুরোপুরি জব্দ। সে বুঝতে পারল আজ রাতে এই সিনিয়র আপুর হাত থেকে তার বাঁচার কোনো উপায় নেই। মারিয়া এবার আর কোনো অজুহাত শোনার সুযোগ দিল না। সে ঘরের আলোটা নিভিয়ে দিল। খেলাটা মাত্র শুরু হলো মাই জুনিয়র বর। রাহাত চৌধুরী কুমিল্লা শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। লম্বায় 5 ফুট 10, ফর্সা গায়ের রং, চোখে মুখে একটা শান্ত আর ভদ্রতার ছাপ। সে শহরের নামকরা এক প্রাইভেট ভার্সিটি থেকে সদ্য পড়াশোনা শেষ করেছে। আর মারিয়া আহমেদ একই ভার্সিটির রাহাতের চেয়ে 2 বছরের সিনিয়র। অসম্ভব সুন্দরী, আত্মবিশ্বাসী আর চটপটে এক মেয়ে। ভার্সিটিতে তার দাপটে জুনিয়ররা তো বটেই, অনেক সিনিয়র ছেলেও ভয়ে কাঁপত। সেই মারিয়া আজ রাহাতের বউ। পারিবারিক সম্মতিতে হওয়া এই বিয়েটা রাহাতের কাছে এখনও স্বপ্নের মতো নাকি দুঃস্বপ্নের, তা ঠিক বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর ঘরের আবছা অন্ধকারে শুধু জানালা দিয়ে আসা রাস্তার সোডিয়াম লাইটের আলো। রাত চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে আছে, যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। তার একটাই উদ্দেশ্য, কোনোভাবে যদি রাতটা পার করে দেওয়া যায়। কিন্তু মারিয়া এত সহজে হার মানা মেয়েদের মতো নয়। এই যে মিস্টার কুম্ভকর্ণ, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে নাকি ঘুমের অভিনয় করছো? আমি কিন্তু সব বুঝি। রাত কোনো সাড়া না দিয়ে আগের মতোই পড়ে রইল। মারিয়া একটা দুষ্ট হাসি দিয়ে রাতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ওকে ফাইন, তুমি যখন ঘুমিয়েই গেছো তখন তো আর তোমাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি বরং একাই একটু মজা করি। এই বলে মারিয়া রাহাতের টি শার্টের ভেতর দিয়ে আলতো করে তার
বুকে হাত বোলাতে শুরু করলো। মারিয়ার ঠান্ডা আর নরম হাতের স্পর্শে রাতের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। সে আর ঘুমের অভিনয় ধরে রাখতে পারল না, লাফ দিয়ে উঠে বসে। কি কি করছো কি তুমি? আমার আমার কাতুকুতু লাগে। ওমা তাই নাকি? আমি তো ভাবলাম আমার বড়টা বুঝি মরেই গেল। যাক বেঁচে আছো তাহলে। তো কাতুকুতু লাগে বুঝি? ভালো তো। কাতুকুতু দিলে তো মানুষ হাসে, আর আমি তো তোমাকে খুশিই দেখতে চাই। মারিয়া আবারও রাতকে কাতুকিতু দিতে শুরু করলো। রাত হাসতে হাসতে আর নিজেকে বাঁচাতে খাটের এদিক ওদিক গড়াগড়ি খেতে লাগলো। প্লিজ প্লিজ থামো মারিয়া, আমি আমি মরে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। মরে যাবে এত সহজে? আমি তো তোমাকে মরতে দেব না রাহাত। আমি তো তোমাকে ভালোবাসায় বাঁচিয়ে রাখবো। এটা এটা ভালোবাসা না, এটা অত্যাচার। তুমি আমার উপর জোর করছো। জোর? ভালোবাসা কি কখনো জোর করে হয় বোকা? আমি তো শুধু আমার অধিকার আদায় করে নিচ্ছি। তুমি আমার স্বামী, তোমার উপর আমার পুরো অধিকার আছে, নাকি নেই? মারিয়ার এই যুক্তির সামনে রাত নিঃশব্দ। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দেখো রাহাত, আমি জানি তুমি আমাকে ভয় পাও। তুমি এখনো আমাকে তোমার সিনিয়র আপুই ভাবো, কিন্তু আমি এখন তোমার বউ। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, মন থেকে, শরীর থেকে, সব কিছু দিয়ে। আমি আমি তো তোমাকে ভালোবাসি মারিয়া, কিন্তু আমার একটু সময় লাগবে। প্লিজ আমাকে একটু সময় দাও। মারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে রাহাতের কপালে চুমু খেয়ে বলে। সময়? ভালোবাসা কি সময়ের অপেক্ষা করে? আমি তো গত 4 বছর ধরে অপেক্ষা করেছি। আর কত? মারিয়ার কণ্ঠে এবার সত্যিকারের অভিমান ফুটে উঠল। আমি আর অপেক্ষা করতে রাজি নই রাহাত। আজ রাতেই আমি তোমার সব ভয়, সব জড়তা দূর করে দিব। আমি তোমাকে দেখিয়ে দিব মারিয়া আপুর ভালোবাসা কতটা গভীর হতে পারে। মারিয়া আর কোনো কথা বলা বা শোনার সুযোগ দিল না। সে রাহাতের ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল। এই চুম্বনটাই আলতো ছিল না, এটা ছিল তীব্র, আবেগঘন ও অধিকার মাখা। রাত প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো। মারিয়ার ভালোবাসার তীব্রতার কাছে সে ধীরে ধীরে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। মারিয়ার প্রতিটি স্পর্শ, প্রতিটি চুমু তার এতদিনে জমানো ভয়কে একটু একটু করে গলিয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল এই মেয়েটা শুধু দুর্ধর্ষ নয়, সে ভালোবাসতেও জানে প্রবলভাবে। মারিয়া রাহাতের টি শার্টটা একটানে খুলে ফেলল। হাঁপাতে হাঁপাতে রাহাতের কানের কাছে বলল, আজ রাতে কোনো না শোনা হবে না জুনিয়র বর। আজ শুধু হ্যাঁ হবে। আজ তুমি শুধু আমার, আর আমি শুধু তোমার। সেই রাতে রাহাতের দুর্বল আপত্তি আর মারিয়ার প্রবল ভালোবাসার কাছে হার মানল। মারিয়া রাহাতের সব ভয়কে জয় করে তার উপর নিজের ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করলো। রাতের জন্য রাতটা বিভীষিকা হিসাবে শুরু হলো, শেষ হলো এক অচেনা এক তীব্র, এক শারীরিক ও মানসিক অভিজ্ঞতার মধ্য দিয়ে। সে বুঝতে পারল তার বিবাহিত জীবনটা কোনো সাধারণ গল্প হবে না, এটা হতে চলেছে এক রোমান্টিক র্যাঙ্গিংয়ের দীর্ঘ আর মিষ্টি এক সেশন। ভোরের নরম আলোয় কুমিল্লা শহরের ঘুম ভাঙছে, কিন্তু রাজ চৌধুরীর চোখে ঘুমের লেশমাত্র নেই। তার শরীর জুড়ে যেন এক সাইক্লোন বয়ে গেছে। সে বিছানার দিকে তাকাতে দেখল মারিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যেও তার মুখে একটা বিজয়ের হাসি লেগে আছে। সর্বনাশ, এ তো দেখি ঘুমের মধ্যেও হাসে। মানুষ না তো, সাক্ষাৎ ডাইনি। আমার জীবনটা তো প্রথম রাতেই শেষ করে দিল। এখান থেকে পালানোর কোনো রাস্তাও তো দেখছি না। রাত খুব সাবধানে কোনো শব্দ না করে বিছানা থেকে নামলো। তার হাঁটার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে কতটা বিধ্বস্ত। সে পা টিপে টিপে বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করলো। এটাই আপাতত তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখে নিজেই চমকে উঠলাম। চোখের নিচে কালি, চুলগুলো উস্কো খুস্কো, আর গালে একটা হালকা আঁচড়ের দাগ। শেষ, তোর জীবন শেষ রাহাত। ভার্সিটিতে র্যাগিং খেয়েও তো এত কাহিল হোসনি তুই। এখন উপায় একমাত্র ত্রাণকর্তা সাকিব। সে পকেট থেকে কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে তার সব থেকে কাছের বন্ধু সাকিবের নম্বরে ডায়াল করলো।
কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে সাকিবের আওয়াজ ভেসে এলো। শালা এত সকালে ফোন দিছিস কেন? জানিস না আজ শুক্রবার, একটু শান্তিতে ঘুমাবো। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচা দোস্ত। রাহাত, তুই কি হয়েছে? ভাবি ঠিক আছে তো? আন্টি আঙ্কেল কোনো সমস্যা? সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নাই। আমি মরে যাচ্ছি সাকিব। আমি বিয়ে করিনি। আমি একটা আজীবনের জন্য টর্চার সেলে ভর্তি হয়েছি। টর্চার সেল? কি বলছিস এসব? আরে তোর তো কালকে বাসর রাত ছিল, তোর তো এখন চাঁদে থাকার কথা। তা না করে তুই কান্নাকাটি করছিস কেন? চাঁদ? কোন চাঁদের কথা বলিস তুই? আমি তো সাক্ষাৎ রাক্ষসীর পাল্লায় পড়েছি। ভার্সিটিতে তো শুধু র্যাক দিত। আর কালকে রাতে আমার উপর যা গেছে ওটাকে রোমান্টিক অত্যাচার বলে, বুঝলি? রোমান্টিক টর্চার। রোমান্টিক টর্চার? এইটা আবার কি জিনিস? একটু বুঝিয়ে বলতো দোস্ত, কি এমন করেছে ভাবি? কি করেনি সেটা বল। প্রথমে তো ঘুমের ভান করে পড়েছিলাম, কিন্তু এই মহিলা তো গোয়েন্দাদেরও হার মানাবে। আমাকে কাতুকুতু দিয়ে জাগিয়ে তুললো। তারপর আর বলতে পারবো না দোস্ত, লজ্জা করছে। শালা তুই তো একটা মাল। আরে এইটা তো তোর ভাগ্য। কোথায় তুই ভাবিকে ধন্যবাদ দিবি, তা না করে তুই আমার কাছে নালিশ করছিস। তোর তো কপালে রাষ্ট্রিকা লেখা, বুঝলি? রাস্তিকা না, আমার কপালে দুঃখ লেখা। তুই বুঝবি না সাকিব। মেয়েটা একটা আস্ত সাইকো। তার চোখে আমি শুধু ভালোবাসা না, আধিপত্য দেখেছি। মনে হচ্ছিল কোনো এক রানী তার দাসকে শাসন করছে। আমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না দোস্ত। দূর বোকা, নতুন নতুন বিয়ে হয়েছে তো তাই এমন মনে হচ্ছে। কয়েকদিন যাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাবি হয়তো একটু বেশি রোমান্টিক, তুই বরং ব্যাপারটা এনজয় কর। এনজয়? আমার জীবনটা ইন্টারনেট ছাড়া মোবাইলের মতো হয়ে গেছে, আর তুই বলছিস এনজয় করতে? শোন, তুই একটা বুদ্ধি দে, কিভাবে এই মহিলার হাত থেকে বাঁচা যায়। কোনো বাহানা, কোনো? রাহাত তার কথা শেষ করার আগেই বাথরুমের দরজায় টোকা পড়ল। রাত ওপাশ থেকে মিষ্টি কিন্তু সন্দেহজনক গলায় পড়ল। রাহাত, এতক্ষণ ধরে কি করছো ভেতরে? সব ঠিক আছে তো? আর কার সাথে এত সকালে ফিসফিস করে কথা বলছো? মারিয়ার গলা শুনে রাহাতের আত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল। না না, কিছু না, কেউ না। আমি তো এমনই গান গাইছিলাম। গান বাথরুমের ভেতরে? বাহ, আমার জামাইটা তো দেখি একজন বাথরুম সিঙ্গার। বেশ বেশ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমি তোমার জন্য আমার নিজের হাতে বানানো প্রথম কফি নিয়ে এসেছি। রাত বুঝতে পারছিল সে ধরা পড়ে গেছে। সে ভেজা বিড়ালের মতো মুখ করে দরজা খুলল। দেখলো মারিয়া একটা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা টিপ। তাকে দেখে মনে হচ্ছে রাতে সেই রাক্ষসী আর সকালের এই মায়াবতী মেয়েটা, দুটো মানুষই আলাদা। কি ব্যাপার, সকাল সকাল কার সাথে এত ষড়যন্ত্র হচ্ছিল? আমার নামে বিচার দেওয়া হচ্ছিল বুঝি? আমি তো এমনি গান গাইছিলাম। বিচার? কিসের বিচার? কার কাছে বিচার? আমি তো সাকিবকে ফোন করেছিলাম, ও জিজ্ঞেস করছিল রাতটা কেমন কাটলো, তাই আর কি। ও তাই? রাত কেমন কাটলো সেটা তো তোমাকে নয়, আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি তো ভালো বলতে পারতাম, তাই না? মারিয়ার এই কথাই রাত আরও বেশি লজ্জা পেয়ে গেল। সে মাথা নিচু করে রইল। কফি মগটা রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলে, বদমাইশ, স্বামী স্ত্রীদের রাতের কথা কেউ কারো বন্ধুকে বলে? আরে না না, ওরকম কিছুই বলিনি। আর যেন না শুনি। এই নাও তোমার কফি, আমার জীবনে বানানো প্রথম পুরুষ মানুষের জন্য কফি। খেয়ে বলো তো কেমন হয়েছে, চিনি টিনি সব ঠিক আছে কিনা? রাহাতের কাছে মনে হলো এটা কোনো সাধারণ কফি নয়, এটা তার জন্য একটা পরীক্ষা। এই কফির স্বাদের উপরই হয়তো তার আজকের দিনের ভাগ্য নির্ভর করছে। সে ভয়ে ভয়ে কফির মগে চুমুক দিল। অসাধারণ, এক কথায় অসাধারণ। এর চেয়ে ভালো কফি আমি আমার জীবনেও খাইনি। মনে হচ্ছে
যেন অমৃত খাচ্ছি। আসলে কফিতে চিনি একটু বেশি হয়েছিল, কিন্তু সেটা বলার মতো সাহস রাহাতের ছিল না। সত্যি তোমার এত ভালো লেগেছে? যাক, বাঁচা গেল, আমি তো টেনশনেই মরে যাচ্ছিলাম। এই বলে মারিয়া রাহাতের গালে আলতো করে একটা চুমু খেলো। এটা তোমার পুরস্কার আমার প্রশংসা করার জন্য। রাহাতের কাছে মনে হলো এটা কোনো পুরস্কার নয়, বরং একটা সতর্ক বার্তা। সে বুঝতে পারছিল এর প্রশংসা না করলে তার আর কোনো উপায় নেই। আচ্ছা চলো, এখন নাস্তা করবে, মা নিশ্চয়ই অপেক্ষা করছেন। হ্যাঁ চলো, জল্লাদখানার পরবর্তী ধাপের জন্য আমি প্রস্তুত। তুমি মনে মনে আরো অন্য কিছু বললে নাকি? না, কিচ্ছু বলিনি। চলো। এরপর আমি মারিয়ার পেছন পেছন হেঁটে যাচ্ছি আর ভাবছি আমার অপারেশন বরের মুক্তির জন্য এখন আমাকে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এই সিনিয়র আপু যে আমার জীবনটাকে একটা রোমান্টিক রোলার কোস্টার রাইড বানিয়ে ছাড়বে তা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। এর প্রশংসা না করে তার আর কোনো উপায় নেই। বিয়ের তৃতীয় দিন দুপুর, বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। রাতের বাড়িতে আজ নতুন বউকে দেখার জন্য আত্মীয় স্বজনের ঢল নেমেছে। বসার ঘর লোকে লোকারণ্য। রাহাতের মা মিসেস আনোয়ারা চৌধুরী তার ভাবি বোনেদের নিয়ে নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। রাহাতের বড় খালা বলেন, ভাবি, আপনার ছেলের চোখ আছে বলতে হবে। বউ তো না জানে এক টুকরো চাঁদ। কি সুন্দর চেহারা আর কি মিষ্টি ব্যবহার। বলবেন না আপা, আমি তো ভয়েই ছিলাম। আজকালকার শহরের মেয়েরা কেমন হয় না হয়, কিন্তু আমার মারিয়া মাটা একেবারে অন্যরকম। রূপে লক্ষ্মী, গুণী সরস্বতী। ঠিক তখনই ট্রেতে করে শরবত নিয়ে ঘরে ঢুকলো মারিয়া। তার পরনে একটা আকাশি রঙের জামদানি শাড়ি, মাথায় হালকা ঘোমটা টানা, মুখে লেগে আছে একেবারে নিষ্পাপ একটা হাসি। তাকে দেখে বোঝার উপায় নেই যে এই মেয়েটা গত 2 রাত ধরে রাহাতের জীবনের উপর দিয়ে সাইক্লোন বই দিয়েছে। মারিয়া খালার পায়ে হাত দিয়ে সালাম করে বলে, খালা আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরবতটা নিন। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা। আজকালকার কয়টা মেয়ে শ্বশুর বাড়ির মানুষকে এত সম্মান করে। রাহাত, তুই কিন্তু একটা হিরে পেয়েছিস বাবা। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে থাকা রাহাত জোর করে একটু হাসলো। তার কাছে মনে হচ্ছে সে কোনো পারিবারিক অনুষ্ঠানে নয়, বরং একটা নাটকের মঞ্চে বসে আছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে তার স্ত্রী, আর সে হলো একজন অসহায় পার্শ্ব চরিত্র। মারিয়া রাহাতের পাশে এসে বসে, সবার সামনে আলতো করে তার হাতটা ধরে বলে, আপনাদের জামাইটা তো একটু লাজুক স্বভাবের, কথাই বলতে চায় না। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই একসাথে থাকতে পারি। মারিয়ার এই লোক দেখানো ভালোবাসায় রাহাতের ভেতরটা চলে যাচ্ছিল, কিন্তু মুখে হাসি ধরে রাখা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অবশ্যই দোয়া করবো মা, তোমরা সুখে থাকলেই তো আমরা খুশি। রাহাত, যা তো বাবা, তোর বন্ধুদের একটু দেখে আয়। সাকিব, রনি, ওরা তো সেই কখন থেকে ছাদে বসে আছে। রাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে মারিয়ার নাগপাশ থেকে মুক্তি পেয়ে দ্রুত ছাদের দিকে পা বাড়ালো। ছাদে তখন রাহাতের বন্ধুদের আড্ডা জমে উঠেছে। সাকিব, রনি আর ফয়সাল তিনজনই রাহাতের জন্য অপেক্ষা করছিল। রাতকে দেখে সাকিব দৌড়ে এলো। কিরে দোস্ত, বেঁচে আছিস? আমরা তো ভাবলাম ভাবি তোকে একেবারে গিলে খেয়ে ফেলেছে। তোর মুখটা এমন শুকনা কেন রে? ভাবি কি খেতে টেতেও দেয় না নাকি? খাওয়ার কথা আর বলিস না। এই মহিলা আমাকে যা খাওয়াচ্ছে তা হজম করার জন্য আমার কয়েক জনম লেগে যাবে। তোরা তো শুধু বাইরেরটা দেখেছিস, একেবারে আদর্শ বাঙালি বউ, তাই না? কিন্তু রাতের অন্ধকারে এই লক্ষ্মী বউটাই একটা রক্তচোষা ড্রাকুলা হয়ে যায়। কি বলিস? ভাবিকে দেখে তো মনে হয় না, একেবারে মাটির মানুষ। ওইটাই তো তার মুখোশ। এই মহিলা একটা আস্ত অভিনেত্রী, অস্কার পাওয়ার মতো অভিনয় করে, আর আমি হলাম তার নিরীহ শিকার। তোরা একটা ব্যবস্থা কর দোস্ত, না হলে আমি সত্যি সত্যি একদিন হার্ট অ্যাটাক করে মরে যাব। পরিস্থিতি বেশ জটিল। আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। তোর উপর তো দেখি মানসিক এবং শারীরিক উভয় প্রকার অত্যাচার চলছে। এখন উপায়? রাহাতের তো দেখি বিয়ে করে মরতে চাই অবস্থা।
উপায় একটা বের করতে হবে। নারীরা শক্তের রক্ত বুঝলি, তুই যত নরম হবি ভাবি তোর ঘাড়ে চেপে বসবে। তোকে এখন শক্ত হতে হবে রাহাত, ম্যানলি হতে হবে। ম্যানলি কিভাবে? ভার্সিটিতে 4 বছরে তো পারলাম না, আর এখন 2 দিনে কি করব? আমরা আছি না, আজ থেকে শুরু হবে অপারেশন জামাইগিরি। আমরা তোকে কিছু ট্রিপস দেব, তুই শুধু অক্ষরে অক্ষরে সেগুলো পালন করবি। টিপস নাম্বার 1, ভাবিকে পাত্তা দিবি না। সে যখন কথা বলবে তুই অন্যদিকে তাকিয়ে থাকবি অথবা পেপার পড়ার ভান করবি, ভাববে তুই খুব ব্যস্ত একজন মানুষ। টিপস নাম্বার 2, ভাবিকে কোনো কাজে সাহায্য করবি না, ভাব দেখাবি। এসব মেয়েদের কাজ, পুরুষ মানুষ এসব করে না। এবং ফাইনাল টিপস নাম্বার 3, কর্তৃত্ব দেখা। মাঝে মাঝে একটু ধমকের সুরে কথা বলবি, যেমন চাটা এখনো হলো না, আমার শার্টটা কই, এই টাইপের। দেখবি ভাবি একেবারে লাইনে চলে এসেছে। ধমক? মারিয়া আপুকে? তোরা কি চাস আমি কালকের সূর্যটা আর না দেখি? ও তো আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আরে কিচ্ছু হবে না, তুই শুধু চেষ্টা করে দেখ। প্রথম প্রথম একটু সমস্যা হবে, কিন্তু পরে দেখবি ভাবি তোর কন্ট্রোলে। এখন বল, তুই কি সারা জীবন তোর বইয়ের জুনিয়র হয়েই থাকতে চাস, নাকি একজন স্বামী হতে চাস? বন্ধুদের সব ভুলভাল পরামর্শ রাহাতের দুর্বল মনে কিছুটা হলো প্রভাব ফেল। সে ভাবল একবার চেষ্টা করেই দেখা যাক না। ঠিক আছে, আমি রাজি। আজ থেকে শুরু হবে আমার অপারেশন জামাইগিরি। রাত কথাটা শেষ করার সাথে সাথে ছাদের দরজায় কারো ছায়া পড়ল। হাতে জুসের 2টো গ্লাস, মুখে সেই মিষ্টি হাসি। কি ব্যাপার, আমার জামাইটাকে নিয়ে এত কি গোপন মিটিং চলছে এখানে? কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি আমার বিরুদ্ধে? মারিয়ার আশঙ্কিক আবির্ভাবে 4 বন্ধু ভূত দেখার মতো চমকে উঠল। রাহাতের তো কথাই বন্ধ হয়ে গেছে। আরে না না ভাবি, ষড়যন্ত্র কেন হবে? আমরা তো রাহাতকে বলেছিলাম আপনার মতো এমন লক্ষ্যে একটা বউ পেয়ে ও কতটা ভাগ্যবান, তাই না রাহাত? হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই। মারিয়া রাহাতের দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, ও তাই বুঝি। আমি তো আবার ভাবলাম তোমরা হয়তো আমার নামে কোনো বিচার টিচার করছিলে। আর এই যে তোমরা তো জানোই তোমাদের বন্ধুটা একটু বোকা শোকা, ওকে একটু তোমরা বুঝিয়ে সুজিয়ে রেখো কেমন? নাও সবাই 1 গ্লাস করে জুস খাও। অবশ্যই ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি নিচে যাই। আর রাহাত, তোমার সাথে তো আমার রাতে কথা আছে, অনেক জরুরি কথা। জরুরি কথা শব্দটা মারিয়া এমনভাবে বলল যে রাহাতের অপারেশন জামাইগিরির সব পরিকল্পনা এক মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গেল। সে বুঝতে পারছিল এই মিশনে সফল হওয়াটা মাউন্ট এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। মারিয়া চলে যেতেই সাকিব রাহাতের কাঁধে হাত রেখে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, দেখলি ভাবি কিন্তু তোকে এখনই ডমিনেট করা শুরু করে দিয়েছে। আজ রাতেই তোর প্রথম পরীক্ষা দোস্ত, ফেল করলে কিন্তু সারা জীবনের জন্য ফেল। রাহাত তার বন্ধুদের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে কোনো বিয়ে বাড়িতে নয়, বরং একটা যুদ্ধক্ষেত্রে বসে রয়েছে, যেখানে তার প্রতিপক্ষ তারই ভার্সিটি সিনিয়র আপু, তার মায়াবী কিন্তু ভয়ঙ্কর বউ মারিয়া। দাওয়াতের পরের দিন সকালে মিষ্টি রোদে ঘরটা ভরে গেছে। মারিয়া গুনগুন করে গান গাইতে গাইতে রাহাতের জন্য কফি বানাচ্ছে, কিন্তু রাহাতের মনে আজ কোনো রোমান্টিকতার লেশ মাত্র নেই। তার মাথায় ঘুরছে শুধু একটাই মিশন, অপারেশন জামাইগিরি। রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে করতে সাকিবদের দেওয়া টিপসগুলো মনে মনে ঝালিয়ে নিচ্ছে। টিপস নাম্বার 1, পাত্তা না দেওয়া। টিপস নাম্বার 2, কর্তৃত্ব দেখানো। ঠিক আছে রাহাত, তুই পারবি। আজ থেকে তুই আর জুনিয়র নস, তুই এই বাড়ির কর্তা। ইয়েস, ইউ ক্যান ডু ইট। ঠিক তখনই ট্রেতে করে কফি আর বিস্কিট নিয়ে মারিয়া ঘরে ঢুকলো, মুখে মিষ্টি হাসি। এই নাও তোমার জন্য গরম গরম কফি। কাল তো দাওয়াতে অনেক ধকল গেছে, এটা খেলে দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাত মারিয়ার দিকে একবার তাকালো, কিন্তু কোনো কথা না বলে জানালার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো, যেন বাইরে কাকের ডাক শোনাটা তার কাছে কফি খাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি হলো, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাবে না? পরে খাবো, এখন ইচ্ছে করছে না। অপারেশন জামাইগিরির প্রথম ধাপ
সফলভাবে প্রয়োগ করতে পেরে রাহাতের বুকের ভেতরটা গর্বে ফুলে উঠল। সে মনে মনে সাকিবকে একটা ধন্যবাদ দিল। মারিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে রাহাতের ভাবগতিক বোঝার চেষ্টা করে। ও আচ্ছা, তোমার যখন ইচ্ছা হবে তখন খেও। মারিয়া কোনো রাগ না দেখিয়ে শান্তভাবে কফির মগটা টেবিল ওপর রেখে আলমারি থেকে কাপড় বের করতে লাগলো। রাহাতের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। সে ভেবেছিল মারিয়া হয়তো রেগে যাবে, চিৎকার করবে, জোর করবে, কিন্তু কিছুই হলো না। আজকে তো ফ্রি আছো, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কুমিল্লার শালবন বিহার তো তোমার খুব পছন্দের জায়গা, তাই না? চলো ওখান থেকেই ঘুরে আসি। না, আজ আমার মুড নেই। তাছাড়া আমার কিছু জরুরি কাজ আছে। জরুরি কাজ? তোমার আবার কিসের জরুরি কাজ? আছে কিছু পার্সোনাল কাজ। তোমাকে সব বলতে হবে নাকি? রাতের এই উত্তরে মারিয়ার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে আলমারির দরজাটা শব্দ করে বন্ধ করে রাহাতের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে একটা শীতল ভাব। বাহ, আমার জামাইটা তো দেখছি হঠাৎ করে খুব ব্যস্ত আর গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে গেছে। ভালো ভালো, উন্নতি হচ্ছে। মারিয়ার এই খোঁজেই রাতের বুকটা কেঁপে উঠল। সে তার ভাব ধরে রাখলো। ঠিক আছে, তোমার যখন কাজ আছে তখন তো আর জোর করা যায় না। তুমি তোমার কাজ করো, আমি বরং মায়ের সাথে একটু গল্প করে আসি। মারিয়া ঘর থেকে বেরিয়ে যেতে রাত বিজয়ের হাসি হাসল। ইয়েস, সাকিব সত্যি কথাই বলেছে। নারীরা শক্তের ভক্ত। কাজ হচ্ছে অপারেশন জামাইগিরি জিন্দাবাদ। দুপুরবেলা রাহাত বেশ ফুরফুরে মেজাজে শেষ দিতে দিতে ডাইনিং টেবিলে এসে বসল। সকালের সফলতায় সে বেশ আত্মবিশ্বাসী। সে নিশ্চিত আজকের দুপুরের মেনুতে তার পছন্দের মাংস ভুনা অবশ্যই থাকবে। রাহাতের মা আনোয়ারা চৌধুরী খাবার পরিবেশন করছেন। রাত প্লেটের দিকে তাকিয়ে চমকে উঠল। তার সেই মাংস তো দূরের কথা, টেবিলে যা আছে তা দেখে তার কান্না পেয়ে গেল। এ কি? ভাত, ডাল, আলু ভর্তা আর এইটা কি? করলা ভাজি? হ্যাঁ বাবা, আজ মারিয়ার মা নিজেই রান্না করেছে, বলেছে তোকে নাকি সারপ্রাইজ দিবে। রাত সারপ্রাইজ শুনে মারিয়ার দিকে তাকালো। মারিয়া এমন একটা নিষ্পাপ মুখ করে বসে আছে যেন সে কিছুই জানে না। মাংস রান্না করনি? না সোনা, আসলে সকালে দেখলাম তুমি খুব ভাব গম্ভীর হয়েছিলে, স্বাস্থ্যের প্রতি খুব সচেতন মনে হচ্ছিল তোমাকে। তাই ভাবলাম প্রতিদিন তেল মশলা যুক্ত খাবার খাওয়া তো ঠিক না। তিতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, জানো তো? এতে নাকি শরীরের রোগ জীবাণু মরে যায়। মারিয়ার এই উত্তরে রাহাতের মুখটা কালো হয়ে গেল। সে বুঝতে পারল সকালের ভাব দেখানোর প্রতিশোধটা মারিয়া কত ঠান্ডা মাথায় নিয়েছে। আহ বোমা, কত শখ করে রান্না করেছে। খা বাবা খা, দেখবি খুব ভালো লাগবে। আমার তখন ইচ্ছে করছিল ডাইনিং টেবিল উল্টে দিয়ে পালিয়ে যেতে, কিন্তু মায়ের সামনে কিছুই করার ছিল না আমার। আমি প্রায় কান্না করতে করতে করলা ভাজি দিয়ে ভাত মাখতে শুরু করলাম। মারিয়া আমার প্লেটে আরও একটু করলা ভাজি তুলে দিয়ে বলল, কি হলো, খাচ্ছ না কেন? ভালো হয়নি বুঝি? আরেকটু লাগবে? না না, খুব খুব টেস্টি হয়েছে। আমি তো তিতা খেতেই বেশি ভালোবাসি। অপারেশন জামাইগিরির প্রথম চালটা যে এভাবে বেফল হয়ে আমার নিজের দিকেই ফিরে আসবে তা আমি কল্পনাও করতে পারিনি। সে বুঝতে পারল এই সিনিয়র আপুর সাথে বুদ্ধির খেলায় জেতা প্রায় অসম্ভব। দুপুরের আধো পেটা খেয়ে রাত মন খারাপ করে ঘরে বসেছিল। তার সব ভাব দেখানো, সব ম্যানলি হওয়ার চেষ্টা উধাও। সে এখন শুধু ভাবছে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তখনই মারিয়া ঘরে ঢুকলো, তার হাতে দুটো সিনেমার টিকিট। কি হলো, এখনো মুখ গোমড়া করে বসে আছো? করলা ভাজিটা কি খুব বেশি তিতা ছিল? না, ঠিক আছে। আচ্ছা মন খারাপ করো না, আমি তোমার জন্য আর একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। দেখো, পরান সিনেমার দুটো টিকিট। চলো সিনেমা দেখে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। আমি টিনেমা দেখি না, আমার এসব ভালো লাগে না। মারিয়া টিকিট দুটো টেবিলের উপর রেখে রাহাতের পাশে বসে বলে, তাই? কিন্তু ভার্সিটিতে তো দেখতাম নতুন কোনো সিনেমা এলেই তুমি আর সাকিব দৌড়ে হলে চলে যেতে, তখন তো ভালো লাগতো। আর এখন আমার সাথে যেতে ভালো লাগছে না? আগে লাগতো, এখন লাগে না। মানুষ তো বদলে যায়। ঠিক,
মানুষ তো বদলে যাই, আমি তো বদলে গেছি, আমিও তো বদলে গেছি। আগের মারিয়া হলে এতক্ষণে তোমার কান ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতাম। এখনো কিন্তু আমি সেটা করতে পারি জুনিয়র, ভুলে যেও না। মারিয়ার এই হুমকি সুরে রাতের ভেতরটা কেঁপে উঠল। যাবে কিনা ভালো করে ভেবে বলো, কারণ তুমি যদি না যাও তাহলে এই দুটো টিকিট নষ্ট হবে, আর আমি লোকসান একদম পছন্দ করি না। টিকিটের টাকাটা কিন্তু আমি তোমার বেতন থেকেই কেটে নেব। বেতন? কিসের বেতন? কেন, জামাই হিসেবে আমার দেখাশোনা করার জন্য আমি তোমাকে মাসিক একটা বেতন দেব না? সেই বেতন থেকেই কাটবো? নাকি তুমি চাও আমি আমার শাশুড়ি আম্মার কাছে গিয়ে নালিশ করি যে তার ছেলে তার নতুন বউকে একটুও সময় দিচ্ছে না? রাত বুঝতে পারল সে আটকা পড়েছে। একদিকে কানের নিচে র্যাগিংয়ের ভয়, অন্যদিকে মায়ের বকুনির ভয়। চলো, কখন যেতে হবে? এই তো লক্ষ্মী ছেলে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তোমার জন্য তোমার প্রিয় নীল শার্টটা ইস্ত্রি করে রেখেছি। রাহাত অসহায়ভাবে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছিল তার অপারেশন জামিগিরি শুধু ব্যর্থই হচ্ছে না, বরং মারিয়া তাকে দিয়ে তার নিজের ইচ্ছে মতো সব কিছু করিয়ে নিচ্ছে। এই সিনিয়র আপু একাই একটা আস্ত ডাইনি। কুমিল্লার ইস্টার সিনেপ্লেক্স, সন্ধ্যা। রাত অনিচ্ছা সত্ত্বেও মারিয়ার সাথে সিনেমা হলে এসেছে। তার পরনে সেই নীল শার্ট, কিন্তু মুখটা অমাবস্যার চাঁদের মতো অন্ধকার। মারিয়া বেশ হাসি খুশি। তার হাতে পপকর্নের বিশাল একটা বক্স আর দুটো কোকের বোতল। রাতের হাতে পপকর্নের বক্সটা ধরিয়ে দিয়ে বলে, এখনো এমন গোমরা থেরিয়াম হয়ে বসে আছো কেন? একটু হাসো, লোকে দেখলে ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। কিডন্যাপের চেয়ে কম কিছু তো করনি। কি বললে? শুনতে পেলাম না। না, কিছু না, বলছিলাম সিনেমার সাউন্ডটা খুব ভালো। সিনেমা শুরু হয়েছে। পর্দায় চলছে আবেগঘন এক প্রেমের দৃশ্য। হলের প্রায় সব কাপলই হাত ধরাধরি করে বসে আছে। মারিয়া রাহাতের দিকে তাকালো। হাই, তোমার কি কোনো রোমান্টিক ফিলিংস নেই? দেখো সবাই কেমন হাত ধরে বসে আছে, আর তুমি? আমি সিনেমা দেখতে এসেছি, রোম্যান্স করতে নয়। মনোযোগ দিয়ে সিনেমা দেখো। ও আচ্ছা, খুব মনোযোগ তাই না? ঠিক আছে। মারিয়া কিছু না বলে চুপচাপ সিনেমা দেখতে লাগলো। আমি ভাবলাম যাক, বাঁচা গেল, কিন্তু আমার ধারণা ভুল ছিল। কয়েক মুহূর্ত পরেই আমি টের পেলাম মারিয়া আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, সে আমার আঙুলের সাথে নিজের আঙুল জড়িয়ে ধরেছে। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কিন্তু আমি তার কথা শোনার পাত্রী না। আরো শক্ত করে হাত ধরে রাহাতের কানের কাছে মুখ নিয়ে এসে বললাম, দেখুক, আমি তো আমার বরের হাতই ধরেছি, অন্য কারণ নয়। নাকি তোমার লজ্জা লাগছে? ও আমার লাজুক বরটা। মারিয়ার উষ্ণ নিঃশ্বাস আর নরম হাতের স্পর্শে রাহাতের সব ভাব, সব কৃতিত্ব মুহূর্তের মধ্যেই উবে গেল। তার ভেতরটা কেমন জানি করতে লাগলো। সিনেমার পর্দায় যখন নায়ক নায়িকা একে অপরকে কিস করছে, ঠিক তখনই মারিয়া রাহাতের কাঁধে মাথা রাখলো। আচ্ছা রাহাত, আমাদের গল্পটাও তো একটা সিনেমার মতো, তাই না? হুম। শুধু আর কোনো জার্নার সিনেমা সেটা বলবে? অ্যাকশন, থ্রিলার নাকি হরর? আমার কাছে তো হররই মনে হচ্ছে। মারিয়া রাহাতের কাঁধে আলতো করে চিমটি কেটে বলে, তাই? আর আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা পিওর রোমান্টিক কমেডি শো, যেখানে হিরোটা একটু বোকা আর হিরোইনটা অনেক বেশি স্মার্ট আর সিনিয়র। তাদের এই খুনসুটির মধ্যে সিনেমার বিরতি হলো। সিনেমা হলের বাইরে এসে রাহাত একটু স্বস্তির নিঃশ্বাস পেল। চলো এবার বাড়ি যাই, অনেক রাত হয়েছে। এত তারা কিসের? ওই দেখো ফুচকা, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো না প্লিজ। আমার ফুচকা টুচকা ভালো লাগে না, অস্বাস্থ্যকর খাবার। সকালে তো বললে করলা খুব টেস্টি, আর এখন ফুচকা অস্বাস্থ্যকর? এত স্বাস্থ্য সচেতন হলে তো চলবে না জনাব, জীবনে একটু মশলাও দরকার। চলো বলছি। মারিয়া রাহাতকে প্রায় টেনে হিসড়ে ফুচকার স্টলের সামনে নিয়ে গেল। মামা 2 প্লেট ফুচকা দিন, আর আমার বরের প্লেটের ঝালটা একটু বেশি করে দিবেন। ওর মাথায় যেই ভাব জমেছে সেটা ঝালের ধাক্কায় বেরিয়ে যাবে। মারিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। মারিয়া এক চোখ টিপে বলে, বেশি করছি? কোথায় বেশি করলাম? আমি তো শুধু আমার বরের যত্ন নিচ্ছি।
ফুচকা খাওয়ার সময় মারিয়া ইচ্ছে করে একটা ফুচকা ভেঙে সস রাহাতের শার্টে লাগিয়ে দেয়। হেই, এটা কি করলে তুমি? আমার প্রিয় শার্টটা নষ্ট করে দিলে। ইস, সরি, একদম ইচ্ছে করে করিনি, দাঁড়াও আমি মুছে দিচ্ছি। এই বলে মারিয়া টিস্যু পেপার দিয়ে রাহাতের বুকের কাছে সস মোছার ভান করে তাকে কাতুকিতু দিতে শুরু করে। রাত পাবলিক প্লেসে হাসতে হাসতে প্রায় শেষ। মারিয়া প্লিজ থামো, সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। হাসুক, স্বামী স্ত্রীর খুনসুটি দেখে মানুষ তো হাসবেই, এতে লজ্জার কি আছে? অপারেশন জামিগিরির সব অস্তরিশ যে বোতা হয়ে গেছে তার রাহাত হাড়ে হাড়ে টের পাচ্ছিল। সে বুঝতে পারছিল এই মেয়ের সাথে শক্তির খেলায় জেতা যাবে না, একে হারাতে হলে অন্য কোনো পথ ধরতে হবে। রাত প্রায় 10টা। তার একটা রিকশায় করে বাড়ি ফিরছে। কুমিল্লা শহরের রাতের বাতাস তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। দুজনে কেউই কোনো কথা বলছে না। ধুর, কি করতে গিয়ে কি হয়ে গেল? ভাব দেখাতে গিয়ে তো আরও বেশি করে ফেঁসে গেলাম। এখন সাকিবকে কি জবাব দেব? রাহাত, আমার উপর খুব রাগ হয়েছে তাই না? না। মিথ্যে কথা, আমি জানি তুমি রেগে আছো। আমি হয়তো তোমার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি। রাতের বুকের ভেতরটা ধক করে উঠল। তুমি যখন আমার সাথে এমন অচেনা মানুষের মতো ব্যবহার করো, আমাকে এড়িয়ে চলো, তখন আমার খুব কষ্ট হয় রাহাত। মনে হয় আমি হয়তো তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি শুধু তোমার একটু মনোযোগ চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম। মারিয়ার কণ্ঠস্বরটা কানায় ভিজে আসছিল। রাতের সব রাগ, সব অভিমান যেন এক মুহূর্তে গলে পানি হয়ে গেল। সে বুঝতে পারল তার সব ভাব দেখানো খেলাটা মারিয়াকে কতটা কষ্ট দিয়েছে। রাত আলতো করে মারিয়ার হাতটা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে মারিয়া। আমি আসলে। তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি জানি তুমি তোমার বন্ধুদের কথাই এসব করছিলে, তাই না? তুমি কিভাবে জানলে? আমি তোমার সিনিয়র জুনিয়র, তোমার মাথার ভেতরে কি চলে সেটা পড়ার মতো ক্ষমতা আমার আছে। সরি বলতে হবে না, শুধু শুধু আমাকে আর কখনো পর করে দিও না। শুধু আমাকে আর কখনো পর করে দিও না। তুমি আমার স্বামী, আমার বন্ধু, আমার সব। তোমাকে ছাড়া আমি একদম একা। রিকশায় হুডের আড়ালে রাতের নরম আলোয় রাত আলতো করে মারিয়াকে নিজের কাছে টেনে নিল। তার অপারেশন জামাইগিরি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু এই ব্যর্থতার মাধ্যমেই সে তার ভালোবাসার মানুষটাকে নতুন করে খুঁজে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল ভালোবাসায় কোনো অপারেশন বা কৃতিত্ব খাটে না, খাটে শুধু বিশ্বাস আর একে অপরের প্রতি নিবেদন। গত রাতের আবেগঘন মুহূর্তের পর রাত ভেবেছিল তার জীবনের টর্মেন্ট অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সে আজ সকালে বেশ ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠেছে, কিন্তু সে জানতো না তার বন্ধুরা তার জন্য নতুন এক পরীক্ষার ফাঁদ পেতে রেখেছে। রাত ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে সাকিব গাধা নামটা ভাসতেই সে একটু ইতস্তত করে ফোনটা ধরল। হ্যাঁ বলো। বল, শুধু বল। আরে দোস্ত, তোর গলার আওয়াজ তো পাল্টে গেছে, কি ব্যাপার? ভাবি কি একেবারে বাগে চলে এসেছে নাকি? কাল রাতে আমাদের মিশন সাকসেসফুল হয়েছে বুঝি? ধুর, তোদের আর কোনো কাজ নেই? আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত গবেষণা বন্ধ করতো। ব্যক্তিগত জীবন? আর তোর জীবন তো এখন আমাদের জাতীয় সমস্যা হয়ে গেছে। শোন, আবেগে ভেসে গেলে চলবে না। মিশন এখনো শেষ হয়নি। আজ হবে অপারেশন জামাইগিরির পার্ট 2। আমার কোনো পার্ট টার্ট করার ইচ্ছে নেই। কাল রাতে যা হয়েছে তারপর কি? তুই কি আবারও সেই হিতু জুনিয়র হয়ে গেছিস? শোন, মেয়েরা কান্নাকাটি করে ছেলেদের দুর্বল করে দেয়, এটা তাদের একটা চাল। তুই এই চালে পা দিবি না। আজ তোকে তোর কর্তৃত্ব প্রমাণ করতেই হবে। মনে রাখবি, ওয়ালেট তোর, সিদ্ধান্ত তোর। রাত কিছু বলার আগেই তার মা আনোয়ারা চৌধুরী ঘরে ঢুকলেন। তার পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে মারিয়া। কি রে, কার সাথে এত কথা বলছিস? শোন, তোর খালার মেয়ে তো আগামী সপ্তাহে বিয়ে। মারিয়া তো ভালো কোনো শাড়ি নেই, ওকে নিয়ে একটু শপিংয়ে যেত। বাবা, বউটাকে সুন্দর একটা জামদানি কিনে দিস। না মা, থাক না, ওনার তো আজ জরুরি কাজ আছে। আমার জন্য ওনার কাজের ক্ষতি হোক তা আমি চাই না।
মারিয়ার এই নিরীহ খোঁচাই রাত বুঝতে পারল গতকালের করলা ভাজির প্রতিশোধটা এখনও শেষ হয়নি। বন্ধুদের কথায় তার ভেতরে কৃতিত্ব দেখানোর ভূতটা আবার জেগে উঠল। সাকিবের কথা মনে পড়তেই ভাব নিয়ে বলে, কাজ তো থাকেই, কিন্তু ঠিক আছে, মায়ের যখন ইচ্ছে তখন তো যেতেই হবে। চলো, রেডি হয়ে নাও। রাত এমন একটা ভাব দেখালো যেন সে মারিয়ার ওপর বিশাল একটা দয়া করছে। মারিয়া মুচকি হেসে রেডি হয়ে চলে গেল। সে রাহাতের এই হঠাৎ পরিবর্তনটা বেশ উপভোগ করছিল। কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার সবচেয়ে বড় শপিং মল সাত্তার খান কমপ্লেক্সে আজ বেশ ভিড়। মারিয়া রাহাতকে নিয়ে একটা নামকরা শাড়ির দোকানে ঢুকেছে। রাত দোকানের এক কোণায় মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, যেন তাকে জোর করে এখানে আনা হয়েছে। মারিয়া একটা লাল টুকটুকে জামদানি শাড়ি নিজের গায়ে ধরে বলে, এই দেখো তো, এই শাড়িতে আমাকে কেমন লাগছে? সুন্দর না? হুম। শুধু ভালো করে দেখে বলো, রংটা কি খুব বেশি কড়া হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে? জানি না, তোমার যা ভালো লাগে নাও। রাতের এই উদাসীনতায় দোকানের সেলসম্যানও কিছুটা অবাক হলো। ভাইজান, ভাবির গায়ে কিন্তু খুব মানিয়েছে, একেবারে পরীর মতো লাগছে। আপনাকে মতামত দিতে বলা হয়েছে, আপনি আপনার কাজ করুন। রাতের এই রুক্ষ ব্যবহারে মারিয়ার মুখটা এক মুহূর্তের জন্য কালো হয়ে গেল। সে পর মুহূর্তে নিজেকে সামলে নিল। আচ্ছা ঠিক আছে, এটা যখন তোমার পছন্দ হয়নি, আমি অন্য আরেকটা দেখছি। আমার বরের পছন্দই তো আসল, তাই না? এরপর শুরু হলো মারিয়ার আসল খেলা। সে একটা দুটো নয়, প্রায় 20-25টা শাড়ি বের করালো। এক একটা শাড়ি সে গায়ে ধরে আর রাতকে জিজ্ঞেস করে, আর প্রতিবারই রাত কোনো আগ্রহ না দেখায় শুধু না, না জানি না বলে উত্তর দেয়। দোকানে সেলসম্যান আর অন্য কাস্টমাররাও আর চোখে এই অদ্ভুত কাপড়ের কাণ্ড দেখছিল। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। রাত দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত এবং বিরক্ত। কি হলো তোমার? একটা শাড়ি কিনতে কি সারাদিন লাগিয়ে দেবে নাকি? যেটা নেওয়ার তাড়াতাড়ি নাও তো, আমার অন্য কাজ আছে। কি করব বলো, আমার তো কোনো পছন্দই নেই। তুমি যদি একটু সাহায্য করতে তাহলে তো এতক্ষণ লাগতো না। তুমি তো আমার সব পছন্দ অপছন্দের মালিক, তাই না? মেয়েদের মতো শাড়ির রং বাছাবাছি করা আমার কাজ না। তোমার যা পছন্দ হয় নাও, আর না হলে চলো। রাতের এই কথায় মারিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারল রাত ইচ্ছে করে তাকে সবার সামনে অপমান করার চেষ্টা করছে। হাতে থাকা একটা দামি গোলাপি কাতান শাড়ি রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমার এটাই পছন্দ হয়েছে, এটার বিল দিয়ে দাও। আমার এটা পছন্দ হয়নি। কেন, কি সমস্যা এই শাড়িতে? রংটা সুন্দর না? কোনো সমস্যা নেই, কিন্তু আমার পছন্দ হয়নি, ব্যাস। আমি যা বলবো সেটাই ফাইনাল। রাত ভেবেছিল তার এই কৃতিত্ব দেখে মারিয়া হয়তো চুপ হয়ে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টোটা। মারিয়া হঠাৎ করে দোকানের সবার দৃষ্টি আকর্ষণ করে জোরে করে কান্নাজড়িত গলায় বলে, এই দেখুন, আপনারা সবাই দেখুন, আমার জামাইটা দেখুন। আমি এত শখ করে ওর সাথে শপিংয়ে এলাম, আর ও আমাকে একটা শাড়িও কিনে দিতে চাইছে না। মারিয়ার এই আশঙ্কিক চিৎকারে দোকানের সব কাস্টমার, সেলসম্যান, এমনকি ম্যানেজার পর্যন্ত তাদের দিকে ঘুরে তাকালো। মারিয়া, কি করছো এসব? পাগল হয়ে গেছো তুমি? আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? সবাই জানুক, সবাই দেখুক তুমি আমার উপর কিরকম অত্যাচার করো। আমি কি খুব বেশি কিছু চেয়েছি বলুন? শুধু একটা শাড়িই তো চেয়েছিলাম। আমার বাবা মা যদি জানতো তাদের মেয়েকে এমন একটা কৃপণ লোকের সাথে বিয়ে দিয়েছে। কৃপণ শব্দটা শুনে আশেপাশের মহিলারা রাহাতের দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন সে কোনো ভিনগ্রহের প্রাণী। একজন আন্টি তো বলেই বসলেন, ছি ছি বাবা, নতুন বউটাকে একটা শাড়ি কিনে দিতেও তোমার এত কষ্ট হচ্ছে? কিসের পুরুষ মানুষ তুমি? রাত লজ্জায় অপমানের আগে মাটির সাথে মিশে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই পাবলিক কমেডির হাত থেকে বাঁচাই একটা উপায়। সে দাঁতে দাঁত চেপে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে দিয়ে বলে, আচ্ছা আচ্ছা, থামো, লাগবে না নাটক করতে, দিন বিলটা দিন। কোনটার বিল দিব, এই গোলাপিটা নাকি ওই লালটা? আমার তো দুটোই পছন্দ হয়েছে। রাহাত আর কোনো কথা বলার মতোই অবস্থায় ছিল না। সে ম্যানেজারের দিকে তাকিয়ে শুধু বলল, দুটোই প্যাক করে দিন। অপারেশন জামেগিরি দ্বিতীয় ধাপও সে শুধু ফ্লপ হয়নি, বরং তার ক্রেডিট কার্ডের
ওপর দিয়ে একটা সাইক্লোন বয়ে গেছে। তার হাত হাড়ে হাড়ে টের পাচ্ছিল। সে বুঝতে পারছিল এই মেয়ের সাথে বুদ্ধির খেলায় জেতা অসম্ভব। শপিং মলে সেই ভয়ঙ্কর কমেডির পর কয়েকদিন কেটে গেছে। রাত আপাতত অপারেশন জামাইগিরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে। সে এখন মারিয়ার সাথে খুব মেপে মেপে কথা বলে। তার মনের মধ্যে ভয় আর অভিমানের এক অদ্ভুত মিশ্রণ। সে বুঝতে পারছে না মারিয়া আসলে কি চায়। অন্যদিকে মারিয়া সব বুঝতে পারছে। সে জানে রাত এখনও তার বন্ধুদের দ্বারা প্রভাবিত। সে রাহাতের উপর রেগে থাকলেও তার এই ছেলেমানুষী আচরণে হাসিও পাচ্ছে। সে অপেক্ষা করছে সঠিক একটা সুযোগের, রাতকে চিরদিনের জন্য শিক্ষা দেওয়ার জন্য। রাত প্রায় একটা। রাত গভীর ঘুমে আচ্ছন্ন। মারিয়া বিছানায় শুয়ে রাতের ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আছে। কত শান্ত লাগছে এখন। দেখলে কে বলবে এই ছেলে দিনের বেলায় আমার উপর কর্তৃত্ব দেখানোর জন্য কত অভিনয় করে। বোকা একটা ছেলে, এখনো বোঝেই না আমি ওকে কতটা ভালোবাসি। মারিয়া আলতো করে রাহাতের ফোনটা হাতে নিল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এই ফোনের মধ্যে সব রহস্য লুকিয়ে আছে। ফোনের লক খুলতেই সে তার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে একটা গ্রুপের নাম দেখতে পেল, অপারেশন জামাইগিরি মিশন ইম্পসিবল। মারিয়ার ঠোঁটে কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে গ্রুপে ঢুকে সাকিব, রনি আর রাহাতের সব কথোপকথন পড়তে শুরু করলো। এসব কি লিখেছে ওরা? ভাবিকে পাত্তা দিবি না, কর্তৃত্ব দেখা, ওয়ালেট তোর, সিদ্ধান্ত তোর। বন্ধুদের দেওয়া প্রতিটি টিপস আর রাহাতের ব্যর্থতার কারণ কাহিনী পড়ে মারিয়া হাসি চাপতে পারছিল না। ও তাহলে এই ব্যাপার ছিল। আমার জামাইটিকে তার দুষ্ট বন্ধুরা মিলে ভুল পথে চালিত করছে। ঠিক আছে, এই রোগের চিকিৎসা তো আমার কাছেই আছে। আজ রাতেই ফাইনাল অপারেশন হবে। মারিয়া ফোনটা আগের জায়গায় রেখে দিয়ে শান্তভাবে শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু তার মনের মধ্যে তখন চলছে এক ভয়ঙ্কর র্যাগিংয়ের পরিকল্পনা। রাত প্রায় 3টা। ঘরের ভেতরটা পুরোপুরি অন্ধকার আর নীরব। রাত স্বপ্ন দেখছিল সে একটা বিশাল মাঠে একা দাঁড়িয়ে আছে, আর চারিদিক থেকে সাকিব আর রনি তাকে ভাব দেখা বলে চিৎকার করছে। ঠিক তখনই তার কানের কাছে কেউ বরফ শীতল গলায় ডেকে উঠল, মিস্টার জুনিয়র, ঘুমটা কি খুব বেশি হয়ে যাচ্ছে না? রাহাতের ঘুম এক মুহূর্তেই উবে গেল। সে ধর্মর করে উঠে বসলো। আবছা অন্ধকারে সে দেখল মারিয়া তার পাশে বসে আছে। তার চোখে মুখে কোণে হাসির লেশমাত্র নেই। আছে শুধু ভার্সিটির সেই সিনিয়র আপুর এর মতো গম্ভীর একটা চাহনি। মারিয়া, কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? দুঃস্বপ্ন তো আমি দেখিনি। দুঃস্বপ্নটা এবার আমি তোমাকে দেখাবো। ওঠো, খাট থেকে নামো এক্ষুনি। কেন? কি হয়েছে? আমি কি করেছি? কি করছো তুমি খুব ভালো করে জানো। এখন কোনো কথা না বলে চুপচাপ নিচে নামো। অ্যাটেনশন। ভার্সিটির র্যাগিংয়ের সময় শোনা এই অ্যাটেনশন শব্দটা রাহাতের সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। সে রোবটের মতো খাট থেকে নেমে মারিয়ার সামনে সোজা হয়ে দাঁড়ালো। সে ধীরে রাহাতের চারপাশে হাঁটতে হাঁটতে বলল, তো মিস্টার রাহাত চৌধুরী, আজকাল তো আপনার অনেক ভাব হয়েছে, তাই না? বউকে পাত্তা না দেওয়া, কর্তৃত্ব দেখানো, অনেক বড় হয়ে গেছেন, তাই না? না না, তো কে বললো এসব? কে বলেছে সেটা জানা জরুরি নয়। জরুরি হলো সিনিয়রদের সম্মান কিভাবে করতে হয়, সেটা হয়তো তুমি ভুলে গেছো। আজ রাতে আমি তোমাকে আবার নতুন করে সব মনে করিয়ে দিব। রেডি ফর দ্য ফাইনাল র্যাগিং সেশন। রাত ভয়ে কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছিল আজ তার কপালে দুঃখ আছে। প্রথম কাজ, কান ধরো। মারিয়া প্লিজ, আমি এবার 10 বার উদ্বস করো, আর প্রতিবার ওঠার সময় বলবে বউয়ের কথার ওপর কথা বলা মহাপাপ। রাত অসহায়ভাবে নিজের কান ধরল। রাত লজ্জে অপমানে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় উঠবস করতে শুরু করলো। তার প্রতিটা নড়াচড়া মারিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। হচ্ছে না, আরো জোরে। শুনতে পাচ্ছি না। 10 বার উঠবস করার পর রাত হাঁপাতে শুরু করলো। দ্বিতীয় কাজ, মুরগি হও। কি? মুরগি? হ্যাঁ, মুরগি। 2 পায়ের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে কান ধরো। পারবে না নাকি দেখিয়ে দিতে হবে? রাত বুঝতে পারছিল আজ মারিয়া তাকে ছাড়বে না। সে বাধ্য হয়ে মুরগির মতো ভঙ্গিতে দাঁড়ালো। এখন সারা ঘর
একবার ঘুরে এসে বলো আমি একটা ভীতু মুরগি, আমি বউকে ভয় পাই। রাত যখন এই অপমানজনক শাস্তিটা প্রায় সম্পূর্ণ করতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ল খাটের পাশে রাখা তাদের বিয়ের ছবির দিকে। ছবিতে তারা দুজন হাসি মুখে তাকিয়ে আছে। ছবিটা দেখে তার ভেতরের সব অপমান, সব ভয় কোথাও যেন হারিয়ে গেল। তার বদলে জন্ম নিল এক তীব্র অভিমান। হঠাৎ করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি পারবো না, আর কিচ্ছুটি পারবো না। রাহাতের এই আশঙ্কিক বিদ্রোহে মারিয়া কিছুটা অবাক হলো। কি বললে তুমি? পারবে না? না, পারবো না। অনেক হয়েছে তোমার অত্যাচার। আমি তোমার স্বামী, কোনো খেলার পুতুল নই। তুমি আমাকে ভালোবাসো নাকি শুধু শাসন করতে চাও, সেটাই তো আমি বুঝতে পারছি না। রাহাতের এই কথায় মারিয়ার কঠিন মুখের আড়ালটা যেন ভেঙে পড়ল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল। রাহাতও তার পেছন পেছন গেল। রাতের বাতাসটা বেশ ঠান্ডা। বারান্দার গ্রিল ধরে মারিয়া বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার কাঁধটা হালকা কাঁপছে। রাত বুঝতে পারছে মারিয়া কাঁদছে। রাতের ভেতরের সব রাগ, সব অভিমান এক মুহূর্তে গলে গেল। সে ধীরে ধীরে মারিয়ার পাশে এসে দাঁড়ালো। মারিয়া, কেন করলে এমন রাহাত? কিসের অভাব ছিল আমাদের ভালোবাসায়? আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম, তোমার একটু সময়, একটু মনোযোগ। আর তুমি কিনা তোমার বন্ধুদের কথা শুনে আমাকেই শত্রু ভাবতে শুরু করলে। আমি বুঝতে পারিনি মারিয়া, আমি আসলে খুব বোকা। আমি ভেবেছিলাম হয়তো আমি তোমার যোগ্য নই। তুমি ভার্সিটির টপার, দেখতে সুন্দর, স্মার্ট, আর আমি তো একটা সাধারণ ছেলে। আমার মনে হয়েছিল তোমার উপর একটু কর্তৃত্ব না দেখালে তুমি হয়তো আমাকে সম্মান করবে না। রাহাতের এই সকল স্বীকারোক্তিতে মারিয়া তার দিকে ঘুরে তাকালো। তার চোখে দুটো কান্নার লাল। যোগ্যতা? ভালোবাসায় আবার যোগ্যতা লাগে নাকি? তুমি যদি জানতে রাহাত, তুমি যদি জানতে এই মারিয়া আপু হওয়ার জন্য আমাকে কতটা লড়াই করতে হয়েছে। তার চোখ দুটো কান্নায় লাল। রাহাত অবাক হয়ে মারিয়ার দিকে তাকিয়ে রইল। ভার্সিটিতে যখন প্রথম এসেছিলাম আমিও তোমার মতোই একটা সাধারণ লাজুক মেয়ে ছিলাম, কিন্তু মেয়েদের লাজুক হওয়াটা যে কত বড় অভিশাপ সেটা আমি সেদিনই বুঝেছিলাম। সিনিয়র ভাইদের আজে বাজে কমেন্ট, কুদৃষ্টি সব কিছু আমাকে অতিষ্ঠ করে তুলেছিল। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে চলে যেতে চেয়েছিলাম। মারিয়ার অতীতের এই কষ্টের কথা রাহাত প্রথমবার শুনল। কিন্তু আমি হার মানিনি। আমি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিলাম। আমি পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিলাম, ডেবেটিং ক্লাবে যোগ দিলাম, কালচারাল প্রোগ্রামে অংশ নিলাম। আমি সবার সামনে নিজেকে এমনভাবে তুলে ধরলাম যেন আমাকে আর কেউ দুর্বল মেয়ে ভাবতে সাহস না পায়। আমি নিজের চারপাশে একটা কঠিন খোলস তৈরি করে নিয়েছিলাম রাহাত। সেই খোলসটাই হলো তোমাদের মারিয়া আপু। মারিয়ার প্রতিটি কথাই রাহাতের বুকের ভেতর নাড়িয়ে দিচ্ছিল। সবাই আমার বাইরের রূপটাই দেখেছে, আমার দাপট দেখেছে, কিন্তু কেউ আমার ভেতরের একাকিত্বটা দেখেনি, শুধু একজন ছাড়া। কে? তুমি। যেদিন তুমি প্রথম বর্ষে নবীনবরণ অনুষ্ঠানে একটা কবিতা আবৃত্তি করেছিলে কৃষ্ণকলি, সেদিনে আমি প্রথমবার তোমার চোখে আমার জন্য ভয় নয়, মুগ্ধতা দেখেছিলাম। সেদিনে আমার মনে হয়েছিল এই ছেলেটা হয়তো আমার এই কঠিন খোলসটা ভেঙে আমার ভেতরের আসল মানুষটাকে ভালোবাসতে পারবে। মারিয়ার এই কথায় রাহাতের চোখ দুটো জলে ভরে উঠল। আমি 4 বছর অপেক্ষা করেছি রাহাত, শুধু একটা বার তুমি আমার কাছে আসবে সেই আশায়। আমি ইচ্ছে করে তোমাকে আমার সামনে দিয়ে বারবার হাঁটাতাম, ইচ্ছে করে তোমাকে দিয়ে আমার অ্যাসাইনমেন্ট লিখাতাম, ইচ্ছে করে তোমাকে র্যাক দিতাম, শুধু তোমাকে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। আর তুমি আমাকেই ভুল বুঝলে। মারিয়ার এই আবেগ ঘন স্বীকারোক্তি রাহাতের সব ভুল ভেঙে দিল। সে বুঝতে পারল মারিয়ার আধিপত্য আর শাসন এগুলো আসলে তার ভালোবাসারই একটা ভিন্ন রূপ, যে ভালোবাসায় সে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। আমি তোমাকে চিনতে পারিনি মারিয়া। আমি তোমার বাইরের রূপটা দেখেই ভয় পেয়েছি। তোমার ভেতরের কষ্টটা কোনোদিনও বোঝার চেষ্টা করিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা তো আমি তখনই করে দিয়েছি যখন আমি তোমাকে ভালোবেসেছি। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে আমার মতো করে ভালোবাসো, কোনো বন্ধুর পরামর্শে নয়, নিজের মন থেকে। রাত আর কোনো কথা বলতে পারল না। সে মারিয়াকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। আমি তোমাকে অনেক ভালোবাসি মারিয়া, অনেক অনেক বেশি। আমিও তোমাকে ভালোবাসি আমার বোকা জুনিয়র। সেই রাতে বারান্দার আবছে আলোয় দুটো হৃদয় এক হয়ে গেল। রাত বুঝতে পারল সে সত্যি আত্মসমর্পণ করেছে।
তবে কোনো র্যাগিংয়ের ভয়ে নয়, বরং মারিয়ার পবিত্র ভালোবাসার কাছে। মারিয়া রাহাতের মুখটা তুলে ধরে, আচ্ছা, একটা শেষ র্যাগিং বাকি আছে কিন্তু। আবার? তোমাকে এখন 10 বার বলতে হবে আই লাভ ইউ মারিয়া আপু। আই লাভ মারিয়া, আমার বউ, আমার ভালোবাসা। এই বলে রাহাত মারিয়ার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। সেই রাতে কোনো ভয় বা কোনো জোর করা ছাড়াই তাদের ভালোবাসার সত্যিকারের পবিত্র মিলন ঘটল। রাহাত বুঝতে পারল তার বিবাহিত জীবনটা কোনো অপারেশন বা মিশন নয়, এটা হলো সারা জীবনের জন্য ভালোবাসার এক মিষ্টি র্যাগিং সেশন, যেখানে সে খুশি খুশি তার সিনিয়র আপুর কাছে আজীবনের জন্য জুনিয়র হয়েই থাকতে চায়।